আপনি দেখছেন নিউজ বেঙ্গল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা 60টি তাজা খবর। প্রত্যেকটা খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তাই খবরগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি দিয়ে একটা লাইক করবেন, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘন্টাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। শুরুতেই চোখ রাখবো প্রথম খবরের দিকে। লোকসভা নির্বাচনের আগেই লাগু হয়ে যাবে সিএএ, বড় ঘোষণা খোদ অমিত শাহের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে 300-র বেশি আসন পাবে বিজেপি, যেখানে এনডিএ পাবে কম করে হলেও 400 আসন। দিন কয়েক আগে এমনটাই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর এবার সেই একই বক্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখেও। শাহ তার শাহী আন্দাজে জানিয়েছেন, আমরা জনগণের কাছ থেকে 370টি আসনের আশীর্বাদ পাব। অমিত শাহের কথায়, আমরা সংবিধানের 370 অনুচ্ছেদের বেশিরভাগ বিধান বাতিল করেছি, যা জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দিয়েছিল। অতএব আমরা আত্মবিশ্বাসী যে দেশের জনগণ বিজেপিকে 370টি আসন এবং এনডিএকে 400টিরও বেশি আসন দিয়ে আশীর্বাদ করবে। উল্লেখ্য, দিন কয়েক আগেই 370 ধারা নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তকে বৈধতা দিয়েছে শীর্ষ আদালত। পাশাপাশি এই দিনের অনুষ্ঠানে আরএলডি, এসএডি এবং অন্যান্য বেশ কয়েকটি দলের এনডিএতে যোগদান করার বিষয়ে প্রশ্ন করা হয় অমিত শাহকে। এই প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বেশ স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে ভারতীয় জনতা পার্টি পরিবার পরিকল্পনায় বিশ্বাস করে, কিন্তু রাজনীতিতে নয়। এসএডির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আলোচনা চলছে, তবে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এই দিন মঞ্চ থেকে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা প্রসঙ্গে তিনি বলেন, নেহরু গান্ধী পরিবারের উত্তরাধিকারীদের এই ধরনের যাত্রা নিয়ে কথা বলার কোনো অধিকার নেই, কারণ 1947 সালে দেশ বিভাজনের জন্য দায়ী ছিল এই দল। একই সাথে সরকার কর্তৃক পেশ করা শ্বেতপত্র নিয়ে তিনি বলেন, এটি ভীষণ গুরুত্বপূর্ণ ছিল, কারণ দেশের মানুষের জানার অধিকার রয়েছে যে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স কী গড়বড় করেছে। সিএএ নিয়ে অমিত শাহ বলেন, নির্বাচনের আগে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি আসবে। এ বিষয়ে নিয়ম জারি করার পর তা কার্যকর করা হবে। একই সাথে তিনি স্পষ্ট করেছেন, সিএএ কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। আমাদের মুসলিম ভাইদের বিভ্রান্ত করা হচ্ছে, উস্কানি দেওয়া হচ্ছে। সিএএ শুধুমাত্র তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য যারা পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশে নিপীড়নের মুখোমুখি হয়ে এখানে এসেছেন। এটা কারো ভারতীয় নাগরিক কেড়ে নেওয়ার আইন নয়। 100 দিনের কাজের টাকা দেবেন মমতা, বঞ্চিত শ্রমিকদের নাম নথিভুক্ত করার নির্দেশ অভিষেকের। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে সরব বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। চলতি মাসের শুরুতেই ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্না মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন, আগামী 21শে ফেব্রুয়ারি 100 দিনের বঞ্চিত শ্রমিকদের টাকা দেবে রাজ্য। তার আগে সেই সমস্ত শ্রমিকদের নাম নথিভুক্ত করার নির্দেশ দিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 21শে ফেব্রুয়ারির আগে দক্ষিণ 24 পরগনার বঞ্চিত শ্রমিকদের নাম নথিভুক্ত করার নির্দেশ দিলেন ডায়মন্ড হারবার সাংসদ। জানা গিয়েছে, আগামী 15ই ফেব্রুয়ারি থেকে ক্যাম্প বসবে, সেখানে নাম নথিভুক্তকরণের কাজ চলবে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর থেকে তৎপরতা বেড়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনেই প্রায় 300 ক্যাম্প খোলা হবে বলে খবর। জব কার্ড হোল্ডাররা নথি দেখিয়ে ক্যাম্পে গিয়ে নাম নথিভুক্ত করতে পারবেন। সাধারণ মানুষের সুবিধার জন্য এলাকাভিত্তিক ক্যাম্প তৈরি করা হবে। নথি যাচাই করে চূড়ান্ত তালিকা তৈরি করা হবে। এরপর সেই তালিকা রাজ্য সরকারের কাছে পাঠিয়ে দেওয়া হবে। তারপরেই সকলের ন্যায্য পাওনা ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, ধর্নার দ্বিতীয় দিনেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, আগামী 21 তারিখ 100 দিনের কাজের টাকা শোধ করবে রাজ্য। তিনি জানিয়েছেন, 21শে ফেব্রুয়ারি 21 লক্ষ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে বকেয়া মজুরি ঢুকে যাবে। সন্দেশখালীতে সংবিধান লঙ্ঘনের অভিযোগ, রাজ্যপালকে 24 ঘন্টার সময় বেঁধে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। সন্দেশখালীতে সংবিধান লঙ্ঘিত হয়েছে। এদিন রাজভবনের সামনে সাংবাদিক সম্মেলন করে এমনটাই অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেছেন, তপশিলি জাতি উপজাতিরা সেখানে আঘাতপ্রাপ্ত। সেখানে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের অধিকাংশই হিন্দু বলেও দাবি করেছেন তিনি। রাজ্য পুলিশ না পারলে কেন্দ্রীয় বাহিনী দিয়ে এলাকায় মানবাধিকার ফেরানোর দাবি করেছেন তিনি। শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেছেন, তার 500 থেকে 1000-এর গল্প খাবে না। বাংলায় হিন্দুত্বের জাগরণ হয়েছে বলেও দাবি করেছেন শুভেন্দু। তিনি বলেছেন, সন্দেশখালীর মহিলারা সংবাদ মাধ্যমের সামনে যা বলেছে তা সব গ্রামে শোনানো হবে। মায়েদের ইজ্জত নিয়েছে তৃণমূলের লোকেরা, সব মায়েদের কাছে সেই ভিডিও পৌঁছে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারী বলেছেন যুব মোর্চাও এই বিষয়টি নিয়ে পথে নামতে চলেছে। সোমবার বিজেপি বিধায়করা বিধানসভায় জড়ো হয়ে 144 ধারা ভাঙতে সন্দেশখালী যাবেন বলেও জানিয়েছেন তিনি। রাজ্যপালের উদ্দেশ্যে তিনি বলেছেন তাকে 24 ঘন্টার সময় দেওয়া হচ্ছে, তার মধ্যে যদি শান্তি ফিরে না আসে, তপশিলি জাতি উপজাতিদের নিরাপত্তা না দেওয়া হয়, তাহলে সোমবার 144 ধারা ভাঙা হবে। সরকারের কত ক্ষমতা আছে, গ্রেপ্তার করুক সবাইকে। প্রসঙ্গত রাজ্যপাল সিবি আনন্দ বোস এই মুহূর্তে কেরলে রয়েছেন। তিনি আরও বলেছেন রাজ্যপালের সচিবকে বলা হয়েছে ভাইপো রাজভবনে সামনে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সৌজন্যে নাটক করেছে। সন্দেশখালীকে বাঁচাতে বিজেপি ফের রাজ্যপালের দ্বারস্থ হবে, আর রাজ্যপাল কিছু না করলে রাজভবনের সিঁড়িতে বসে ধর্ণা দেবে বিজেপির বিধায়করা। শুভেন্দু অধিকারী আরও জানিয়েছেন বিজেপি সন্দেশখালী নিয়ে বসে নেই। শুক্রবার রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন। এদিন বিজেপির প্রতিনিধি দলকে সেখানে আটকানো হয়েছে, সেখানে ইন্টারনেট বন্ধ। বিষয়টি নিয়ে তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। সেখানেই তিনি মানবাধিকার কমিশন, SC ST কমিশন, মহিলা কমিশন সহ মানবাধিকার কমিশনকে ট্যাগ করেছেন। শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন 12 IPS অফিসার ওই দ্বীপকে অবরুদ্ধ করে ব্যাপক অত্যাচার করছেন। ABC লোকসভা নির্বাচনে কীভাবে প্রার্থী নির্বাচন করছে বঙ্গ বিজেপি, জানলে অবাক হবেন। দোরগোড়ায় লোকসভা নির্বাচন, হাতে এখনও কিছুদিন বাকি থাকলেও ইতিমধ্যেই বেজে গিয়েছে ভোটের দামামা। শাসক বিরোধী সব শিবিরেই চলছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি। কোথায় কার জোর বেশি, কোথায় কম, কাকে যুদ্ধের ময়দানে নামানো হবে, এইসব নিয়েই চলছে কাটাছেঁড়া। এসবের মধ্যেই সংগঠিত হলো বিজেপির রাজ্য ইলেকশন কমিটির হাইভোল্টেজ প্রথম বৈঠক। উঠে এলো সম্ভাব্য প্রার্থীদের নামও। দলীয় সূত্রে খবর লোকসভা নির্বাচনের কোন কেন্দ্রে কাকে প্রার্থী করা যেতে পারে সেই নিয়েই আলোচনাই হয়েছে বৈঠকে। আসন প্রতি 4 জন করে সম্ভাব্য প্রার্থীর নাম জমা পড়েছে বলে জানা যাচ্ছে। সব আসনে অবশ্যই এখনও সম্ভাব্য প্রার্থীর নাম জমা পড়েনি। বেশ কিছু আসনে এখনও বাকি রয়েছে বলে সূত্রের খবর। আসন্ন লোকসভায় প্রার্থী বাছাইয়ে কোনো দিক থেকে ফাঁক রাখতে চাইছে না বঙ্গ বিজেপি, তাই মাথায় রাখা হচ্ছে আসনের ক্যাটাগরিও। তবে সেটা কি জানা যাচ্ছে, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আসনগুলিকে প্রথমে 3 ভাগে বিভক্ত করে নেওয়া হচ্ছে, যার মধ্যে রয়েছে ABC ক্যাটাগরি, যে সমস্ত আসনগুলিতে জয় প্রায় নিশ্চিত অথবা জয়ের সম্ভাবনা সর্বাধিক সেগুলিকে ফেলা হয়েছে A ক্যাটাগরিতে। এরপরই রয়েছে B ক্যাটাগরি, যে আসনগুলিতে প্রতিপক্ষের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে সেগুলি ফেলা হয়েছে B ক্যাটাগরিতে। আর যে সমস্ত আসনগুলিতে জয়ের সম্ভাবনা খুব সামান্য বা নেই বললেই চলেছে সেই সমস্ত আসনগুলিকে রাখা হয়েছে C ক্যাটাগরিতে। ওদিকে গত নির্বাচনে হেরে যাওয়া আসনগুলিতে কাদের নাম যাবে সেই নিয়ে বিজেপি এখনও আলোচনা করে কিছু স্থির করতে পারেনি বলেই সূত্রের খবর। চলতি মাসেই বঙ্গ সফরে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আবার তার পরে পরেই আসতে পারেন সর্বভারতীয় সভাপতি JP নাড্ডা। সেই সব কর্মসূচি কোথায় কীভাবে করা হবে সেই নিয়েই বৈঠকে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।